কেমন আছে ছাত্রছাত্রীরা? আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে ইন্ট্রোডাকশন টু এক্সেল চ্যাপ্টারটি সম্পর্কে আরেকটু জানবো, আরও কিছু নতুন জিনিস শিখব। তো শুরু করা যাক ভিডিওটা। আচ্ছা, তো এক্সেলের যে সিলেক্টেড সেল বা যে অংশটি বা যে বক্সটি আমি সিলেক্ট করে রাখবো সেটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। তো যেমন এখানে দেখো, এই বক্সটা এখন সিলেক্ট হয়ে আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ সেল। তো প্রত্যেকটা বক্সের বা প্রত্যেকটা সেলের একটা অ্যাড্রেস আছে বা একটা নাম আছে, যে নামের মাধ্যমে আমরা কম্পিউটারকে বা এক্সেলকে কোনো একটা সেল সম্পর্কে বোঝাতে পারি বা সেলের সম্পর্কে আহ, জানাতে পারি। তো কিরকম, দেখো প্রথমে যেটা সেল সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ প্রথম যে অ্যাক্টিভ সেলটি আছে, এর অ্যাড্রেস হচ্ছে বা এর নেম হচ্ছে A1, অর্থাৎ এ কলাম 1 নম্বর রো। বেশ, এবার এর ওপরে ক্লিক করলাম। এখানে দেখো ডি কলামের মধ্যে আছে এই সেলটা, আর 7 নম্বর রো এটা। তাহলে এই সেলটার অ্যাড্রেস বা নেম হচ্ছে D7। তো এরকম ভাবে বিভিন্ন সেলগুলির নাম দেওয়া হয়েছে। এবার দেখো নাম দিয়ে কি কাজ হবে। তো যেমন ধরো আমি এখানে আমার নাম লিখছি। বেশ, তো এখানে আমি নাম লিখছি সেলের মধ্যে, কিন্তু আমার নামটা এই সেল থেকে বেরিয়ে যাচ্ছে। তো একটা কাজ করব যে এই কলামের উইডথটাকে বাড়িয়ে নেব। তো এই জায়গাটায় অনেকেরই সমস্যা হয়। তো উইডথটা বাড়ানোর জন্য কি করবে, প্রথমে লক্ষ্য রাখবে কার্সারটা, এই যে যেটা ব্লিঙ্ক করছে, এই কার্সারটা এই সেলের মধ্যে আছে কি নেই। যদি থাকে কার্সারটা, তাহলে একবার বাইরে ক্লিক করবে, যে কোনো একটা সেলে ক্লিক করবে। তাহলে আর আমার নামটা সিলেক্ট হয়ে থাকবে না বা সেলটা সিলেক্ট হয়ে থাকবে না। এইবার এ আর বি এর মাঝখানে যে দাগটা আছে, সেই দাগের উপর মাউস পয়েন্টার নিয়ে যাবে, নিয়ে দেখবে এরকম ধরনের সিম্বল হয়ে যাবে। এই অবস্থায় ক্লিক করে টানবে। এবার যতটা বড় করতে চাইছো উইডথটা সেলের, সেটা করতে পারো। এরকমভাবে যে কোনো সেলের উইডথ তোমরা বড় করতে পারো বা হাইটও বড় করতে পারো। হাইট বড় করার জন্য এই যে কলাম, যে রোটাকে, যে রোয়ের হাইট বড় করতে চাইছো, সেই রোয়ের পরে যে দাগটা পাবে, অর্থাৎ যেমন ধরো 1 আর 2 এর মাঝে যে দাগটা দেওয়া আছে, এইখানে আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাব। এই জায়গাটাই কিন্তু আনবে না, তাহলে কোনো কাজ হবে না। শুধুমাত্র হেডিংয়েই যেতে হবে। কালাম হেডিং এর ক্ষেত্রেও তাই, আর রো হেডিং এর ক্ষেত্রেও তাই, যে আমাদেরকে হেডিং এ গিয়ে আমরা উইডথটাকে বা হাইটটাকে চেঞ্জ করতে পারি। তো এখানেও তাই, দেখো 1 আর 2 এর মাঝে মাউস পয়েন্টারটা নিয়ে গেলাম, এবার ক্লিক করে নিচের দিকে টানবো। তাহলে এই সেলের উইডথটা বড়, হাইটটা বড় হয়ে গেল। আচ্ছা, এবার দেখবো যে এই সেল অ্যাড্রেস যেটা বললাম বা সেল নেম, সেটার কাজ কি। তো এখানে আমার নাম লেখা আছে। আমি চাইছি এখানে যেটা লেখা আছে সেটা এই জায়গাটাতেও দেখতে চাই। তাহলে কি করব, দেখো আমি এখানে ইউজ করছি ইকুয়াল টু সিম্বল। আচ্ছা, ইকুয়াল টু লিখলাম, তারপরে A1। তাহলে A1 যেই লিখবো, এখানটা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এর মাধ্যমে আমি বুঝতে পারছি যে এই সেলটা সিলেক্ট হয়ে আছে বা এই সেলটার উপর কিছু কাজ করবে। বেশ। এবার যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করো, তাহলে এই সেলের মধ্যে যেটা লেখা আছে সেই লেখাটা এখানে দেখতে পাবে। তাহলে এখানে কিন্তু আমি সেলের মধ্যে আমার নামটা লিখিনি, কিন্তু আমার নামটা দেখাচ্ছে। সেলের মধ্যে কি লিখেছি সেটা আমি এই দেখো ফর্মুলা বারে দেখতে পাবো, ইকুয়াল টু A1। এটা আমি লিখে রেখেছি ফর্মুলা। আচ্ছা, ইকুয়াল টু সিম্বল দিয়ে আমরা যেটা লিখবো সেটাকে বলা হয় ফর্মুলা। তো এবার এই ফর্মুলা লেখার সুবিধা কি, যেমন ধরো এখানে যদি আমি নামটা চেঞ্জ করি, তাহলে আমরা অন্য কিছু দেখতে পাবো। সঞ্জয় লিখে এন্টার প্রেস করলাম, তা দেখো এই চেঞ্জটা এখানেও এফেক্ট করছে। তাহলে বুঝতে পারলে ইকুয়াল টু সিম্বল দিয়ে যেহেতু দেওয়া আছে বা একটা ফর্মুলা যেহেতু ইউজ করা আছে, সেই ফর্মুলাটা কোনো একটা ভ্যালুর ওপরে ডিপেন্ড করে আছে। তো সেই ভ্যালুটা যদি আমি চেঞ্জ করি, তাহলে আহ, যে লেখাটা ডিসপ্লে হচ্ছে সেইটাও চেঞ্জ হয়ে যাবে।
এবার একটা নাম্বার দিয়ে দেখা যাক। তো যেমন ধরো A1 সেলে একটা ভ্যালু দেওয়া আছে 100। আচ্ছা, A2 সেলে একটা ভ্যালু দেওয়া আছে 50। এবার আমি এই দুটোর অ্যাডিশন বার করতে চাই, যোগফল। তাহলে আমি এরকম করতে পারি যে ইকুয়াল টু অ্যাড্রেসটা দেবো A1, A1 এর সঙ্গে এবার প্লাস A2, A2টাকে অ্যাড করতে চাইছি। দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমি একটু জুম করে দেখাই, এন্টার দিই আগে। তাহলে এখানে লিখলাম যে ইকুয়াল টু A1 প্লাস A2। তাহলে দেখো এখানেও লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা দেখেও বুঝতে পারবে। তো A1টা ব্লু কালারের আছে, এই সেলটা ব্লু কালার দেখাচ্ছে। A2টা রেড কালার আছে, এই সেলটা রেড কালার দেখাচ্ছে। তাই এর মাধ্যমে আমরা আমাদের কাজ করতে সুবিধা হয় এই কালার ফরম্যাটিং এর মাধ্যমে। তাহলে এখানে আমি দুটো ভ্যালু নিচ্ছি, দুটো ভ্যালুর অ্যাড্রেসটা শুধুমাত্র দিলাম যে ইকুয়াল টু A1 প্লাস A2। তাহলে আমার রেজাল্টটা দেখিয়ে দিচ্ছে 150। তো এটা সুবিধাটা কি? আমরা তো এরকমও লিখতে পারতাম যে ধরো সরাসরি লিখে দিতে পারতাম যে ইকুয়াল টু 100 প্লাস 50, এটা করতে পারতাম। সেই রেজাল্ট তো একই দিচ্ছে, এখানেও যা দিচ্ছে এখানেও তাই দিচ্ছে। এবার দেখো এই ফর্মুলা বা ফর্মুলার মধ্যে নেম ইউজ করার সুবিধা। তো যেমন ধরো এখানে আমি দুটো ভ্যালু নিয়েছিলাম, তাদের যোগফলটা নিচে দেখাচ্ছে। এবার পরে আমার মনে পড়লো যে না এই ভ্যালুটা 100 নয়, এই ভ্যালুটা হয়তো 200, আমি ভুল করে 100 লিখেছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, যখন ঠিকটা দেব এবার এন্টার প্রেস করব, এখানে দেখো রেজাল্টটাতে অটোমেটিক্যালি চেঞ্জ চলে এসেছে 250, 200 প্লাস 50 250, কিন্তু এইখানে কোনো রকম চেঞ্জ এলো না। কেন এলো না? কারণ এখানে ভ্যালুটা ফিক্সড হয়ে আছে। মানে এখানে যদি আমি কিছু চেঞ্জ করতে যাই আমাকে এখানে ভেতরে গিয়ে চেঞ্জ করতে হবে, মানে ফর্মুলাতে গিয়ে চেঞ্জ করতে হবে। আর এটার ক্ষেত্রে তা হচ্ছে না, এখানে আমি শুধুমাত্র ভ্যালুতে চেঞ্জ করলে তার এফেক্টটা পড়বে। তো এই হচ্ছে ফর্মুলার সুবিধা। এর জন্যই বলতে পারো এক্সেলটা খুব বেশি পরিমাণে ব্যবহার হয় ক্যালকুলেশনের জন্য। বেশ, একটা টেবিল তৈরি করে দেখি। একটা টেবিল নিচ্ছি, ওপর হেডিং দিচ্ছি সাবজেক্ট, আর মার্কস, ইংলিশ। আচ্ছা, তোমরা ট্যাব প্রেস করে পাশের সেলটাতে আসতে পারো, অথবা মাউসে করে ক্লিক করতে হবে, মানে যে সেলে যেতে চাও সেই সেলে মাউসের ক্লিক করলে সেই সেলে যেতে পারবে লেখার জন্য। তো আমি ট্যাব প্রেস করছি, সহজে কাজ হবে তাহলে। আর নিচে সেলে যাওয়ার জন্য তোমরা অ্যারো কি দেখবে, ডাউন অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো, রাইট অ্যারো, এগুলো আছে। তো এই অ্যারো কিগুলো ইউজ করতে পারো, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারো। বেশ, তো এই কটা সাবজেক্ট লিখেছি, এদের মার্কসটা দেওয়া আছে। এবার আমি চাইছি এদের টোটালটা নিচে দেখাবে। তো আমি একটা লেখা লিখলাম টোটাল। বেশ, এবার টোটালটা দেখার জন্য কি করব, আমি একটা ফাংশন ইউজ করব। আচ্ছা, এর আগে দেখেছিলাম ফর্মুলা ইউজ করো। ফর্মুলা মানে বলেছি যে ইকুয়াল টু সিম্বল দিয়ে যেটা লিখবে সেটা হচ্ছে ফর্মুলা। তো এখানে আমরা একটা কাজ করতে পারি যে এদেরকে যদি যোগ করতে যাই আগেরটার মতোই, আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম তার মতোই আমি এখানে অ্যাড্রেসগুলো লিখতে পারি। তো যেমন 80টা আছে B2, B2 সেলে, তাহলে আমি এখানে লিখতে পারি B2, তারপর প্লাস দিয়ে এরপর বেঙ্গলিটা আছে B3 সেলে, তাহলে লিখতে পারি B3 প্লাস B4 জিওগ্রাফি, B4 প্লাস B5, B5 প্লাস
তারপর আছে B6, B6। তাহলে লিখে দিলাম সবগুলো সেলের অ্যাড্রেস আমি লিখে দিয়েছি বা নেম লিখে দিয়েছি। তো এই কালার হচ্ছে বলে আমাদের বুঝতেও সুবিধা হচ্ছে যে সবগুলোই লেখা হয়ে গিয়েছে। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে যোগফলটা দেখিয়ে দিল। ধরো এর মধ্যে কোনো একটা নাম্বারে চেঞ্জ হওয়ার ব্যাপার আছে, তাহলে আমি ধরো বেঙ্গলিটা এটা হয়তো 79 হতো, ভুল করে 75 লিখে দিয়েছি। 79 যদি করি, তার এফেক্টটা এই টোটালের ওপরেও পড়বে। বা আরেকবার দেখে নিই, এটা হয়তো 65 আছে, এটা 70 হওয়ার কথা, তাহলে এফেক্টটা দেখো টোটালের উপরে পড়ছে। তো এরকম ভাবে আমরা ফর্মুলাগুলো ইউজ করতে পারি। এইবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে আমাকে অনেক বেশি লিখতে হলো, যে যতগুলো সেল আছে সব সেলের অ্যাড্রেস দিতে হচ্ছে, এরকম প্লাস প্লাস করে লিখতে হচ্ছে। এবার আহ, কয়েকটা সেলের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, যদি সেলটা অনেক বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওরকম করে প্লাস প্লাস লেখাটা একটু কষ্টকর বা অনেকটা টাইমও লাগবে। যেমন হয়তো 100টা সাবজেক্ট আছে, সেই 100টা সাবজেক্টের অ্যাডিশন বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে 100টা অ্যাড্রেস আমাকে লিখতে হবে, ভুল হওয়ার চান্সটা থাকবে। তো সেটা যদি যাতে না হয় তার জন্য এক্সেলে একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা হচ্ছে যে আমরা আমাদের কাজের সুবিধার জন্য বিভিন্ন ফাংশন ইউজ করতে পারি। তো ফাংশন জিনিসটা কি? ফাংশন হচ্ছে আহ, একটা টেকনিক যার মাধ্যমে আমরা কোনো কমপ্লেক্স কাজকে ইজিলি করতে পারি। যেরকম এখানে আমি করতে চাইছি যে এদের অ্যাডিশনটা বার করতে চাইছি, এই যে 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টের অ্যাডিশন। তাহলে এখানে আমি একটা ফাংশন ইউজ করতে পারি, নাম হচ্ছে সাম, SUM। এটা ক্যাপিটালেও লিখতে পারো, স্মলেও লিখতে পারো। তো স্মলে লিখলেও এন্টার করার পর ক্যাপিটালে কনভার্ট হয়ে যাবে। সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে, নিয়ে তারপরে প্রথম যে সেল অ্যাড্রেসটা আছে বা সেল নেমটা আছে সেটা দেবে। প্রথম সেল বলতে যে ইংলিশ 80 আছে এটা, B2, প্রথম সেলের অ্যাড্রেসটা দিলাম এবং তারপরে কোলন দেবে, কোলন দেওয়ার পর শেষ সেলটার অ্যাড্রেস অর্থাৎ ম্যাথস যেটা হচ্ছে B6, B6 হলো। তাহলে সাম ফাংশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথমে প্রথম সেলের অ্যাড্রেস দেবে, তারপরে কোলন দিয়ে, এটা কিন্তু কোলন সেমিকোলন নয়, কোলন দিয়ে শেষ সেলটার অ্যাড্রেস দেবে, দিয়ে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবে, দিয়ে এন্টার প্রেস করবে। তাহলে দেখো রেজাল্ট বেরিয়ে গেল। তাও ঠিকঠাক রেজাল্ট দিয়েছে নাকি বোঝার জন্য একটু চেঞ্জ করি, হিস্ট্রিতে 70 আছে, 71 করে দিচ্ছি। তা দেখো চেঞ্জটা এখানে দেখতে পাচ্ছ। তাহলে এই ফাংশনটা আমাদের কাজটা অনেকটা সহজ করে দিচ্ছে। এবার এক্ষেত্রে যদি ধরো 100টা ভ্যালু থাকে, মানে 100টা সাবজেক্ট যদি থাকে, তাহলে 100টা সাবজেক্টের আমাকে 100 পর্যন্ত লিখতে হবে না প্লাস প্লাস করে, শুধুমাত্র প্রথম সেলটার অ্যাড্রেস দেবো এবং কোলন দিয়ে শেষ সেলটার অ্যাড্রেস দেবো। তাহলে মোটামুটি ধরো এখানে হয়তো B100 করে দিলাম, মানে B2 থেকে B100 এর মধ্যে যত সেল আছে সবাইকে যোগ করে দেখিয়ে দেবে। তাহলে ওরকম আমাকে সবগুলো সেলের ভ্যালু বা অ্যাড্রেস দেওয়ার দরকার পড়ছে না। তাহলে বুঝতে পারলে? আর একটা ফাংশন দিয়ে দেখি। একটা ফাংশনে এখানে আমি বার করব অ্যাভারেজ, অ্যাভারেজ। তো অ্যাভারেজটা আমরা দুরকম ভাবে এখানে বার করতে পারি। এখানে দেখো টোটালটা আছেই, তো সুতরাং অ্যাভারেজটা বার করা সহজ। যে লিখবো যে ইকুয়াল টু টোটালটা যে সেলে সেভ হয়ে আছে অর্থাৎ B7, B7 দিয়ে ডিভাইডের সিম্বল দেবো, নিয়ে কটা সাবজেক্ট, 1 2 3 4 5, 5টা সাবজেক্ট, 5 দিয়ে ডিভাইড করব, এন্টার। তাহলে কি হচ্ছে, অ্যাভারেজ বেরিয়ে গেল 74। এটা করতে পারি, অথবা আর একটা করতে পারি, অ্যাভারেজ বলে একটা ফাংশন আছেই এক্সেলে, তাকেও ইউজ করতে পারে। কি করব তাহলে, ফাংশনটার নাম লিখবো AVERAGE, অ্যাভারেজ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার প্রথম সেলটার অ্যাড্রেস যাদের অ্যাভারেজ বার করতে চাইছি অর্থাৎ B2 দিয়ে কোলন দিয়ে শেষ সেলটার অ্যাড্রেস অর্থাৎ B6, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তা দেখো দেখিয়ে দিল। এরকম ভাবে আমরা
বিভিন্ন ফর্মুলা এবং ফাংশন ইউজ করতে পারি। তো আশা করি বুঝতে পারলে। পরবর্তী ভিডিওতে আরো কিছু নতুন জিনিস শিখবো। সকলে প্রত্যেকটি ভিডিও ভালো করে দেখবে, প্রথম থেকে দেখবে ভিডিওগুলি পরপর, এবং প্রত্যেকটি ভিডিও বারবার দেখলে পরে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।